রিপাবলিক বাংলার শিল্পের গৌরব 2026-এ আপনাদের সবাইকে স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। নতুন ভারত, নতুন শিল্পের সুযোগ বাংলায়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আজকে আমাদের এই আলোচনা পর্বে যারা যারা থাকবেন সেই সমস্ত বিশেষ অতিথিদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নেব। রিপাবলিক বাংলার শিল্পের গৌরবের মঞ্চে আমন্ত্রণ জানাবো ভূতের রাজা দিল বরের কর্ণধার মিস্টার রাজীব পলকে। রাজীববাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। এবং আমরা একাধিক বিষয় আজকে আপনার থেকে জানবো, মুখিয়ে রয়েছে আমরা। কিন্তু তার আগে একটু দর্শকদেরকে জানিয়ে দিই, ভূতের রাজার 3 জবর বর খাই, গান গায়, যেথা ইচ্ছা সেথা যায়। সত্যজিৎ রায় আর ভোজন রসিক বাঙালিকে এক করে মানুষের মুখে মুখে ভূতের রাজা দিল বর। চাইনিজ, ইটালিয়ান, কন্টিনেন্টালের যুদ্ধ এখন শেষ, ঘরে ফিরে ঘরের স্বাদ একমাত্র ভূতের রাজা দিল বরে। 2005 সালে বাঙালির জিভে বাঙালিয়ানা বজায় রাখতেই শুরু হয়েছিল ভূতের রাজা দিল বরের যাত্রা। আর একেবারে ঘরোয়া খাবারে বাঙালিকে সন্তুষ্ট করতে যার জুড়ি মেলা ভার বলা যেতে পারে, ময়দানে কে নেমেছিলেন? ময়দানে নামের রাজীব পাল। কয়েক বছরে সব মিলিয়ে 15টি আউটলেট। আর রসনাতৃপ্ত বাঙালির পাতে মাছ আর ভাতের কম্বিনেশনটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন ভূতের রাজা দিল বর। গোটা কর্মকাণ্ডের কাণ্ডারি রাজীব পালের পরিশ্রম ও প্রচেষ্টাকে কুর্দিস জানায় রিপাবলিক বাংলা। আর আজকে আরও যার সঙ্গে আমরা আলোচনা করব শিল্পের গৌরব মঞ্চে, যাকে এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাবো শ্রীলেদার্স অ্যান্ড ডিরেক্টরের রচিতা দে, যিনি একদম মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে বিয়ে থেকে পুজো কিংবা অন্য যে কোনো খুশির অনুষ্ঠানে নতুন জামার সঙ্গে নতুন জুতো মাস্ট। তিনি হলেন রচিতা দে। আপনাকে ওয়েলকাম। অ্যান্ড আজকের এই যে আলোচনা পর্ব আমাদের, সেখানে কিন্তু আমরা নানান টিপস আপনার থেকে নেব এবং আপনার এই কিভাবে আপনি আরো এগিয়ে নিয়ে চলেছেন সেটাও কিন্তু জানবো আপনার থেকে। আর জানার সঙ্গে সঙ্গে আপনাদের একটু জানিয়ে রাখি যে বাঙালির নতুন জুতো মানে কিন্তু শ্রীলেদার্স। কারণ আমরা পুজো হোক বা বিয়ে, বাঙালির ব্র্যান্ড বলতে বুঝি শ্রীলেদার্সকে। বাংলার জুতোর ব্র্যান্ড থেকে আজ সারা দেশে ভীষণ জনপ্রিয় এই শ্রীলেদার্স। একদম যেটা বলতে পারি 1986 সালে লিন্সে স্ট্রিটে 100 স্কোয়ার ফিটের দোকান থেকে পথ চলাটা শুরু হয়েছিল। আর শ্রীলেদার্সের স্বপ্নের চারাগাছটা লাগিয়েছিলেন সত্যব্রত দে আর রচিতা দে, যিনি আজকে আমাদের এই আলোচনায় পর্বে আমাদের সঙ্গে একদম যোগ দিয়েছেন। তার পরিচর্যা এবং যত্নে সেই চারাগাছ আজ মহিরুহ। দেশের 10টি রাজ্যে 50টি শোরুম রয়েছে শ্রীলেদার্সের। আর বিদেশের ফ্যাশনের স্বাদ মধ্যবিত্তের হাতের মুঠো এনে দিয়েছে এই শ্রীলেদার্স এবং তার কর্ণধার রচিতা। বাংলার পাশাপাশি দেশের মানুষের পছন্দের তালিকায় একদম প্রথম তালিকাতেই যদি আমি ধরি, তাহলে রয়েছে প্রথম হাউস অফ এসএও। রচিতাদের এই সফল কর্মযজ্ঞকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলার শিল্পের গৌরব। এবং একদম যেটা বলতে পারি, এই আলোচনায় আমাদের সঙ্গে আরও যিনি রয়েছেন তাকেও আমরা স্বাগত জানাবো। রিপাবলিক বাংলার শিল্পের গৌরবের মঞ্চে আমন্ত্রণ জানাবো বস্কি ইন্টেরিয়রের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার পার্থ প্রতিম কুণ্ডুকে। আপনাকে স্বাগত অ্যান্ড ওয়েলকাম আমাদের আজকের এই শোতে। আপনার সঙ্গেও আলোচনা চলবে এবং আমাদের এই যে বাংলায় শিল্পের যাত্রা কিভাবে এগিয়ে চলেছে জানবো আপনার থেকে। তবে তার আগে একটু জানিয়ে রাখি দর্শকদের যে আপনার স্বপ্ন যতটা সুন্দর হয় ঠিক ততটাই আপনার বাড়ি। আপনার বাড়িকে স্বপ্নের মতো করে সাজানোর একমাত্র প্রতিষ্ঠান বস্কি ইন্টেরিয়র, যারা বাড়ির 4 দেওয়ালকে করে তোলে ঠিক আপনার মনের মতন, অর্থাৎ আপনি যেমনটা চাইছেন। কিন্তু এই যাত্রাটা কিভাবে শুরু হলো? কোভিড পর্বে কোম্পানির সূচনা, এবং সেই সূচনা করেছিলেন কর্ণধার পার্থ প্রতিম কুণ্ডু, যিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। মাত্র 5 বছর, সময়টা ভাবুন, মাত্র 5 বছরে পূর্ব ভারতে সুখ্যাতি অর্জন করেছেন বস্কি ইন্টেরিয়র। মেক ইন ইন্ডিয়াকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছে ব্যবসা। উন্নত মানের টেকনিশিয়ান, উন্নত প্রযুক্তির মাধ্যমে সাধারণকে একদম অসাধারণ করে তোলে এই ইন্টেরিয়র শিল্পের দুনিয়ায়। এই বড় পরিবর্তন এবং সাফল্যের সঙ্গে কাজ করে যাওয়ার জন্য বস্কি ইন্টেরিয়রকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলা শিল্পের গৌরব। একদম শুরুতেই আমি
আমি চলে যাব ভূতের রাজা দিলবরের কর্ণধার মিস্টার রাজীব পলের কাছে। রাজীব বাবু, প্রথমেই একটু জানতে চাই যে এই ভূতের রাজা দিলবর এই নামটা কেন, এবং এই যে এত বছর ধরে সুখ্যাতির সঙ্গে আপনি আপনার ব্যবসা চালিয়ে যাচ্ছেন, সেই যাত্রাটা যদি একটু শেয়ার করেন আমার সঙ্গে এবং আমার অডিয়েন্সের সঙ্গে। প্রথমে বলি, আমাদের পারিবারিক ব্যবসা হিন্দুস্তান সুইটস, যেটা প্রায় 76 বছর হয়ে গেল। ওই ফ্যামিলি বিজনেস করার পরে যখন আমি স্কুলে পড়ি তখন আমার ইচ্ছে হয়েছিল যাতে একটা ফাস্ট ফুড যদি কিছু করা যায়, কারণ মিষ্টি হচ্ছে শেষ পাতে। তো পরবর্তীকালে বাবরচি রেস্টুরেন্ট ওপেন হয়, যেখানে রোল, চাইনিজ, মোগলাই, বিরিয়ানি এগুলো সব পাওয়া যেত। পরবর্তীকালে আমার মনে হলো যে আমাদের বাড়ি ছিল যৌথ পরিবার, ঠাকুমা, পিসিমা সবাই একসাথে ছিল আমাদের বাড়িতে। সেই ছোটোবেলা থেকে সেটা দেখেই আমি বড় হয়েছি। তো তখন দেখতাম কি যে কাঁসার থালাতে নানা পদ সাজিয়ে, প্রায় 10-12 রকম মানে পদ সাজিয়ে পরিবেশন করা হতো বাড়িতে। তো সেইটা দেখার পর আমার মনে হয়েছিল যে এই যে বাঙালি আনা বা এই যে বাঙালি খাবার দাবার, বোধহয় এটা যদি কোনো রেস্টুরেন্টে যদি এরকমভাবে পরিবেশন করা যায় তাহলে মনে হয় এই যে বাঙালি এই কালচারটা ধরে রাখা যায়। তো সেটা মাথায় রেখেই একটা জায়গায় খুঁজছিলাম যেখানে একটা বাঙালি রেস্টুরেন্ট খুলবো। সেটা খুঁজতে খুঁজতে একটা জায়গায় গেলাম, সেটা হচ্ছে পাটুলি, যেখানে সত্যজিৎ রায় পার্ক আছে, যেখানে সত্যজিৎ রায় ইনস্টিটিউট আছে, আর তার পাশেই একটা বাড়ি পেলাম, গ্রাউন্ড ফ্লোরটা খুব সস্তায়। মানে আমি ভেবেছিলাম ওই গ্রাউন্ড ফ্লোরটা যদি আমি নেই হয়তো 20-22 লাখ টাকা পড়বে, কিন্তু অদ্ভুতভাবে আমাকে বললো এটা 5 লাখ টাকা। হ্যাঁ, এত সস্তায়। তখন আমার মুখ থেকেই বেরিয়ে আসলো এ তো ভূতের রাজা বর দিল। তো সেখান থেকেই ভূতের রাজা নামকরণটা হয়েছে, সেই চিন্তা থেকেই মাথায় সেখান থেকেই আসলো। এবং আজকে এই 21 বছর আমাদের পথ চলা। আর ভূতের রাজা দিলবর এই বাঙালি রেস্তোরাঁর বিশেষত্ব যেটা হলো সেটা হচ্ছে আমরা লস্ট রেসিপির উপরে কাজ করি, যেটা পুরনো দিনে হারিয়ে যাওয়া যেটা রান্না, যেটা ঠাকুমা পিসিমাদের হাতে যে রান্নাটা হতো। আরেকটা হচ্ছে যে আমাদের রেস্টুরেন্টের থিম, যেহেতু ভূতের রাজা দিলবর নামটা হয়েছিল, সেহেতু হচ্ছে গোপীকাইন, বাঘাবাইন, সত্যজিৎ রায়ের যে ছবিগুলো, সেই ছবির যে সিনেমার গোপী বাঘার যে থিমগুলো আছে সেই থিমগুলো নিয়ে আমাদের এক একটা রেস্টুরেন্ট। বর্তমানে আমাদের 15টা না 16টা আউটলেট আমাদের আছে, কিছুদিন আরেকটা ওপেন হয়েছে। তো প্রতি রবিবার ভূতের রাজা নিজে আসে বর দিতে, বাচ্চাদের বর দেয়। তখন মা বাবাকে এই বাচ্চারা জিজ্ঞেস করে কে এই ভূতের রাজা, কারণ ভূত দেখে তো আমরা ভয় পাই, কিন্তু এই ভূতটা তো ভালো ভূত। তো এই বাচ্চাদের এইভাবে সত্যজিৎ রায়কে চেনানো যাচ্ছে, মানে নতুন জেনারেশন তারা জানতে পারছে, তারা দেশে বিদেশে যারা নতুন জেনারেশন আছে তারাও জানতে পারছে বেঙ্গলি কালচার যে ব্যাপারটা আছে, যে সত্যজিৎ রায়ের যে গান ফান এই যেগুলো আছে। কিছুদিন আগে আমি একটু বাইরে গেছিলাম ইটালিতে, তখন ইটালিতে একজন ট্রেনে এক ভদ্রমহিলার সাথে পরিচয় হলো। তো উনি বাংলাতে কথা বলছেন। তো আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলল যে হ্যাঁ, আমার বাবা বাঙালি ছিলেন, পরবর্তীকালে আমি জার্মানিতে এসেছিলাম, কিন্তু বাবা আমাকে শিখিয়েছে বাংলা, এবং সত্যজিৎ রায়ের আমি বড় ফ্যান, এবং সোশ্যাল মিডিয়াতে আমি ভূতের রাজাকে ফলো করি। বাহ, এটা একটা মানে বিশাল পাওনা। এইভাবে এটা হলো। আমরা যেটা চেষ্টা করছিলাম ভূতের রাজার মাধ্যমে যে বাঙালিয়ানাটা একটা ভারতবর্ষে এবং বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়া, সেটা মনে হয় কিছুটা ছড়িয়ে দিতে পেরেছি। একদমই এরকম ইন্টারেস্টিং আরও গল্প আপনার কাছ থেকে জানবো। আর এই মুহূর্তে আমি একটু কথা বলবো শ্রীলেদার্সের ডিরেক্টর রচিতাদের সঙ্গে। রচিতা, মানে জুতো বলতে এখন বোধহয় আমরা বুঝি শ্রীলেদার্স, কারণ একদম কম দামে ভালো মানের জুতো শ্রীলেদার্স। তো একটু জার্নিটা জানাও যে কিভাবে শুরু, আমরা শোনালাম দর্শকদের, কিন্তু তুমি যবে থেকে দায়িত্ব নিয়েছো কিভাবে এগিয়ে নিয়ে চলেছো, আর কিভাবে কোয়ালিটিটা দিনের পর দিন ব্যালেন্স রয়েছে, মেনটেন রয়েছে। যেহেতু আমি ছোটোবেলার থেকে শ্রীলেদার্সের সাথে জড়িত ছিলাম, বিকজ মা বাবা দুজনেই দোকানে ব্যবসার সাথে জড়িত ছিল, তো আমি ছোটোবেলায় যখন স্কুলে থাকতাম না, আমি স্টোরে থাকতাম। তাই অফিসিয়ালি যদিও আমার ইন্ট্রোডাকশনটা 2018 হয়েছে অ্যাজ এন অফিসিয়াল ডিরেক্টর অফ দ্য কোম্পানি, আমার হিস্ট্রি উইথ শ্রীলেদার্স গোজ ওয়ে ব্যাক অ্যান্ড ইটস আ ইন্টেগ্রাল পার্ট অফ মাই চাইল্ডহুড অলসো। কিন্তু 2018-তে আমি জয়েন করি অ্যাজ এ ডিরেক্টর অ্যাট শ্রীলেদার্স। আর সেম ইয়ার আই অলসো ইন্ট্রোডিউস আমার নিজস্ব একটা ব্র্যান্ড হাউস অফ এসএল বলে। আর যেটা দাম নিয়ে কথা হলো, আমাদের যে টার্গেট ডেমোগ্রাফিক সেটা হলো যারা বাজেট কনজিউমার্স। কিন্তু যদিও আমরা বাজেট কনজিউমার্সকে টার্গেট করি, আমাদের অনেক প্র্যাকটিস আছে শ্রীলেদার্সে যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডসের আগেনস্টে যায়।
আমাদের কাস্টমারদের কখনো কোনো ডিসকাউন্টের জন্য অপেক্ষা করতে হয় না। আমরা বিশ্বাস করি এভরিডে লো প্রাইসিং। তো যদি আমরা একটা প্রোডাক্ট সবথেকে অফোর্ডেবল প্রাইসে দিতে পারি, ওটা আমরা ডে 1 থেকেই দিই। কখনো মার্কআপ রাখি না যে পরে গিয়ে ওটাকে আমরা ডিসকাউন্ট করে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারি। সেটা হ্যাজ বিন আ পার্ট অফ আওয়ার প্রিন্সিপাল ফ্রম দ্য নেসেন্ট স্টেজ অফ দ্য বিজনেস অনলি। সিমিলারলি প্রাইসিং যতটা ইম্পর্টেন্ট হয়েছে আমাদের জন্য, এটা রিসেন্টলি যখন জিএসটি রিভিশনটা হলো, আমাদের আরও সুবিধা হয়ে গেল, বিকজ আমাদের শ্রীলেদার্সের সমস্ত ফুটওয়্যার ক্যাটেগরিটা মেরিট স্ল্যাবে কোয়ালিফাই হয়ে গেল। তো আমরা আরও ভালোভাবে আমাদের কাস্টমারদেরকে ওই অ্যাফোর্ডেবিলিটিটা অফার করতে পারলাম। একটা যেহেতু আমি নিজস্ব ব্র্যান্ড করেছি, অনেকজনের প্রশ্ন থাকে যে কেন নিজস্ব ব্র্যান্ড করতে হয়েছে যখন অলরেডি ফুটওয়্যার ক্যাটেগরিতে একটা এস্টাবলিশড ব্র্যান্ড শ্রীলেদার্সের মতন ব্র্যান্ড রয়েছে। তফাৎটা খুবই সিম্পল। হাউস অফ এসএল করা হয়েছিল কিপিং ইন মাইন্ড দ্য ইউথ অফ ইন্ডিয়া। তো যেমনি শ্রীলেদার্সের প্রায়োরিটি হলো প্রাইসিং, হাউস অফ এসএলের প্রায়োরিটি হলো গ্লোবাল ট্রেন্ডসগুলোকে কী করে আমরা ডোমেস্টিক মার্কেটে রেলিভেন্ট করতে পারবো সেটা। মানে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ, আর সেই সাধ্যের মধ্যে স্বাদ পূরণ মানেই শ্রীলেদার্স। আরও গল্প, আরও নানান কিছু জানবো, তবে এই মুহূর্তে বস্কি ইন্টেরিয়রের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার পার্থ প্রতিম কুণ্ডু। হোম সুইট হোম আমরা সবাই বলি, কিন্তু সেই হোমকে সুইট করার ক্ষেত্রে আপনার অবদানটা অনস্বীকার্য। আর এই যে ইন্টেরিয়র ডিজাইন, এখন মানে মনে হয় মুখে মুখে প্রত্যেকেই জানেন বিষয়টা মানুষ, কিন্তু সেই জার্নিটা তো এতটা সহজ ছিল না। আমরা কিছুটা ঝলক দর্শকদের জানিয়েছি, বাকিটা যদি আপনি জানান। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমাদের শুরুটাই হয়েছে খুব কঠিন সময়, কোভিডের সময়। তো আমি শুরুটা করতে চাই আমার কনভারসেশনে ভগবদ্গীতার কোট থেকে, চেঞ্জ ইজ ল অফ ইউনিভার্স। তো সময়টা একটা পরিবর্তনের সময়। কোভিডে অনেক ক্ষতি হয়েছিল, কারোর চাকরি চলে গেছিলো, কারোর নিকটাত্মীয় মারা গেছিলো, কিন্তু কোভিডের কিছু পজিটিভ এফেক্টও এসেছিলো। তার মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো লোকালাইজেশন। এই লোকালাইজেশনটা যদি বলতে হয়, আমি একটু এর একটা ব্যাকগ্রাউন্ড আছে। এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে তার আগে নতুন ভারতের স্টার্ট আপ ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়া। এই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের যেই ফলাফল তার পেতে শুরু করে ভারতবর্ষ মোটামুটি 2018 পর থেকে। তো ভারত তাতে কী হয়, সহজে আত্মনির্ভর হয়ে ওঠে। এবং তারপর আসে লোকাল পে ভোকাল। তো লোকাল পে ভোকালে মানুষ যেটা হয়, বিদেশি জিনিসের অ্যাকসেপ্টেন্স কমতে থাকে এবং দেশীয় জিনিসের অ্যাকসেপ্টেন্সটা মানুষের কাছে বাড়তে থাকে। একটা সময় ছিল চাইনিজ ফার্নিচার আমাদের ইন্ডাস্ট্রিতে পুরো ভরে গেছিলো, মার্কেট ছেয়ে গেছিলো। তারপর থেকে কোভিডের পর থেকে যখন লোকালাইজেশন হলো, আমাদের দেশীয় প্রোডাক্টে যখন অ্যাকসেপ্টেন্স আসলো, তখন থেকে কিন্তু কাস্টমাইজড ইন্টেরিয়ারের প্রতি মানুষের অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে গেল। তাই এটা একটা ভীষণ এফেক্ট আমরা আমাদের বিজনেসে পেয়েছিলাম। দ্বিতীয় হচ্ছে ডিজিটাইজেশন। আমরা সবাই জানি যে কোভিডের পর থেকে মানুষ বেশি সোশ্যাল মিডিয়া মুখী হয়ে গেছিলো। আমি জানি না এটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা খুব ভালো হয়েছিল। এবং শুধু আমাদের ক্ষেত্রে না, সমস্ত ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে, এসএমই সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে খুব বেনিফিশিয়াল হয়েছিল। কেন কি, মানুষ খুব কম খরচে মানুষের সবার রিচের মধ্যে চলে গেছিলো এই সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তো আরেকটি হলো, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক। প্রচুর পরিযায়ী শ্রমিক সেই কোভিডের সময় পশ্চিমবঙ্গে ফিরে আসে। আর আমাদের ফার্নিচার ইন্টেরিয়ারের যে ফ্যাক্টরি সেট আপ করতে তখন দরকার ছিল স্কিল্ড টেকনিশিয়ান, স্কিল লেবার, যেটা আমরা খুব সহজে পেয়ে যাই। তো এই তিনটে ভীষণভাবে চেঞ্জেস আমাদের বিজনেসকে বুস্ট আপ করতে অনেক হেল্প করে। এবং শুধু তাই নয়, আমাদের ইন্ডাস্ট্রিটা খুব আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে রয়েছে। তার মধ্যে থেকে আজকে সেটাকে একটা ব্র্যান্ডের জায়গায় নিয়ে যাওয়া, তো সেটাই আমরা এখন করে আসছি। এবং আমাদের প্রোডাক্ট সম্পূর্ণভাবে ডিফারেন্ট। মানে কীরকমভাবে ডিফারেন্ট, মানে আমাদের ঠিক মডিউলার সেট আপে আমাদের কাজ হয়, আমাদের ফ্যাক্টরি মেড ফিনিশ হয়, এবং আমাদের যে প্রোডাক্ট কোয়ালিটি সেটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে চলি। এবং আপনি যদি দেখে থাকেন ইন্টেরিয়ারটা কিন্তু 15 বছর 20 বছর আগে মানুষের ঘরে ঘরে এত পৌঁছায়নি। মানুষ তখন ভাবতোই না ইন্টেরিয়ার করানো সম্পর্কে, মানে কি বিষয়টা সেটা সম্পর্কেই মানে কোনো ধারণাই ছিল না। কিন্তু তারপর থেকে দেখুন, এখন মানুষের কাছে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। তো মানুষের ইন্টেরিয়ারের কিন্তু একটা ভালো অ্যাকসেপ্টেন্স চলে এসছে। এই চেঞ্জটা কিন্তু ভীষণ পজিটিভ চেঞ্জ আফটার কোভিড। তো এটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা সুযোগ এসে গেছিলো ব্যবসাটাকে বাড়ানোর।
তো এখন আমাদের মূল ইউএসপিটাই হচ্ছে লাক্সারি অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস। এবং আরেকটি ব্যাপার সেটা হচ্ছে আমাদের ইন্টেরিয়ার ডিজাইন এমন ডিজাইন যেটা মানুষের হার্টকে কানেক্ট করতে পারে। যেমন আমরা যেমন বলি না, হার্ট ইজ ওয়্যার দ্য হোম ইজ, তো আমাদের ট্যাগলাইনও হচ্ছে ডিজাইন কানেক্ট ইউর হার্ট। তো আমি যেই বাড়িটায় থাকবো সেটার সাথে আমার যদি আমার হৃদয়ের কানেকশান না করতে পারি, আমার সেই বাড়িটা থাকতে ভালো লাগবে না। তো এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়ারের আরেকটি ইউএসপি। ওকে, আমরা নতুন ভারত এবং নতুন শিল্পের সুযোগ বাংলায় কথা বলছি সেই বিষয় নিয়ে। তো আমি একটু জানতে চাইবো যে এই যে ফুড বিজনেস, সেটা বাংলার অর্থনীতিতে কতটা প্রভাব রাখছে এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি তো প্রায় 26 বছর ধরে এই ব্যবসাতে আছি ডিরেক্টলি। তো এই 26 বছরের সবসময় কিছু না কিছু পরিবর্তন দেখেছি। এখন যেটা নাকি হয়েছে সেটা হচ্ছে যেটা আমাদের পক্ষে খুব ভালো হয়েছে সেটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট। সেইভাবে ইনভলভ হতে পারি না যেহেতু এতগুলো ব্রাঞ্চ আছে, লোককে দিয়ে কাজ করাতে হয়। তো এই ডিজিটাল আমরা টাকা যখন পাচ্ছি তো সেটা অনেক সুবিধা হচ্ছে, আমরা ট্র্যাক করতে পারছি। আমরা যখন কাউকে পেমেন্ট করছি, ডিজিটালি পেমেন্ট করছি, সেটাও ট্র্যাক রাখা যাচ্ছে। কিছুদিন আগে আমরা দুর্গাপুরেও একটা ওই আমাদের বঙ্গীয় বাণিজ্য পরিষদের একটা প্রোগ্রাম হলো, সেখানে আমরা পুরো লিখিয়ে দিয়েছিলাম নো ক্যাশ, পুরো ডিজিটালি আমরা রিসিভ করেছি পুরো পেমেন্টগুলো। তো তাতে মানুষের সাড়াটা কেমন ছিল? মানে 99.99% লোকে খুশি। রচিতা, একটু আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি একদম জানালে শুরুটা কিভাবে, কিন্তু আমার একটা প্রশ্ন যে দেখো এখন তো আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড, মানে আমরা এখন একদম ফোনেই সেই সমস্ত ব্র্যান্ডকে অ্যাক্সেস করতে পারি। সেই আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় কিভাবে শ্রীলেদার্স টিকে আছে, সেই চাবিকাঠিটা কি? তো ইউথদের ডিমান্ডটা ফুলফিল করার জন্য আমি 2018-তে নিজের একটা ব্র্যান্ড ইন্ট্রোডিউস করি, হাউস অফ এসএল বলে, যেখানে উই কিপ আ প্রিমিয়াম ক্যাটেগরি অফ ফুটওয়্যার অ্যান্ড লেদার অ্যাক্সেসরিজ। আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্রেংথ এখন হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমাদের যে ইকোনমিটা হলো এখন উই হ্যাভ দ্য ইয়াংগেস্ট মেজর ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, আর সেটাই আমাদের স্ট্রেংথ হয়ে তুলেছে। আমার দুটো জিনিস, যখন একটা ইউথ পপুলেশন থাকে তখন ডিমান্ড ফর রিটেল, রিয়েল এস্টেট, এডুকেশন, হেলথ কেয়ার সব বুস্ট হয়। আর সাইমালটেনিয়াসলি ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, যেটা উনিও বললেন, যেটা একটা কনজিউমার সেন্টিমেন্টে শিফট এসছে। এখন আমরা প্রাইড নিচ্ছি টু বেয়ার সামথিং দ্যাট ইজ মেড অ্যান্ড রিপ্রেজেন্টেড অ্যান্ড দ্য ব্র্যান্ড ইজ ফ্রম ইন্ডিয়া। ইনফ্যাক্ট আমাদের বিলিয়নাররাও যারা আছে ইন্ডিয়াতে, তারা এখন প্রমোট করছে স্বদেশি জামা, জুতো, জুয়েলারি। তো সেই দুটো সাইমালটেনিয়াসলি হওয়াতে আমার ব্র্যান্ডকেও খুব অনেক আশীর্বাদ পেয়েছি যে আমরাও সাকসেসফুলি কলকাতায় স্টোর ওপেন করার পরে দিল্লিতেও স্টোর ওপেন করতে পেরেছি। হ্যাভিং সেড দ্যাট, দিস ইজ গোয়িং টু প্রুভ টু বি বেনিফিশিয়াল ইন দ্য ফিউচার অলসো। যেটা আরেকটা কথা উঠলো ডিজিটাল পেমেন্টে, এখন যে ইন্ডিয়াতে ইউপিআই পেমেন্টসের জন্য অ্যাডপশনটা এত সহজ হয়েছে, বিকজ উই আর আ ইয়াং ইকোনমি কম্পেয়ার টু এজিং ইকোনমিজ, অ্যাডপ্টিং নিউয়ার টেকনোলজিজ ইজ ইজিয়ার ফর আস। এই জন্য ইন্ডিয়া ইজ এখন নাম্বার 1 ইন রিয়েল টাইম পেমেন্টস। এটাতে আমার ব্র্যান্ডও অনেক বুস্ট পেয়েছে, অনেক আশীর্বাদ পেয়েছে। আশা করছি এখনও আমরা টপ 3-তে যাওয়ার জন্য এখনও অনেক মানে জার্নি বাকি আছে, বাট আশা করছি আমারও ছোট কন্ট্রিবিউশন থাকবে ইন টেকিং মাই ইকোনমি ফরওয়ার্ড। একদম। আমি একটু মিস্টার পার্থ প্রতিমের সঙ্গে কথা বলবো। একটু আগে আপনি বলছিলেন যে ইন্টেরিয়র ডিজাইনের জার্নিটা কিভাবে হয়েছিল। যারা তরুণ, যারা কেরিয়ার গড়তে চাইছে, তো তাদের ঠিক কোন কোন স্কিল বা কি বিষয় নিয়ে এই ভাবনাটা নিয়ে এগিয়ে যেতে পারে? কারণ আলাদা করে তো পড়াশোনা হয় আমরা জানি, যদি আপনি একটু টিপস দিয়ে দেন যে একদম কিভাবে ফোকাসটা ঠিক রেখে এগিয়ে যেতে পারে। বাঙালি এক সময় কিন্তু ভীষণ ব্যবসা করত। আপনি যদি ত্রেতা যুগে দেখেন, চাঁদ সদাগর ছিলেন কিন্তু বাঙালি, যার গল্প আপনারা জানেন। তারপর ইভেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনিও কিন্তু নিজেকে গর্বীয় ব্যবসায়ী হিসেবে খুব বলতে গর্ববোধ করতেন, কারণ ওনার একটা প্রকাশনার ব্যবসা ছিল। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ব্যবসায়ী ছিলেন। মাঝখানে বাঙালি এটা থেকে একটু ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু এখন বাঙালি কিন্তু আস্তে আস্তে আবার ব্যবসামুখী হচ্ছে। তো আমার কাছে প্রচুর অনেকে ফোন করে যে আমি স্টার্ট আপ করবো, কীভাবে শুরু করব, আমার তো পুঁজি নেই, আমি কি করে করব, আমার পারবো। তো আমি সবাইকে একটা কথা বলি, হ্যাঁ রিস্ক তুমি অবশ্যই নেবে। ফার্স্টে তুমি যদি ভেবে থাকো যে তুমি চাকরি ছেড়ে ব্যবসা করবে, ইফ ইউ আর দ্যাট মাচ অফ কনফিডেন্ট, দেন ইউ মাস্ট সে দ্যাট ইউ আর রাইট অ্যান্ড ইউ আর রাইট। আরেকটা জিনিস হচ্ছে তুমি রিস্ক অবশ্যই নেবে, বাট দ্যাট রিস্ক হ্যাজ টু বি অ্যান্টিসিপেটেড রিস্ক, ক্যালকুলেটিভ রিস্ক।
সেটা যদি তুমি নিতে পারো তাহলে তুমি অবশ্যই এগিয়ে চলবে। কোভিডে কিন্তু অনেকের চাকরি চলে গেছিলো, এটা কিন্তু আরেকটা পজিটিভ দিক, অনেকের চাকরি চলে গেছিলো। ওই সময় অনেকে কিছু না কিছু করতে বাধ্য হয়েছিল এবং সেটা তার মধ্যে থেকে অনেকে সাকসেসফুল হয়ে যায়, এবং তারা কিন্তু এগিয়ে নিয়ে, যেমন একটা সাকসেস কেউ যদি দেখে পাচ্ছে তো আরেকজন সেটাকে ফলো করবে। তো এটাও কিন্তু একটা ভীষণ পজিটিভ ইম্প্যাক্ট। বড় শিক্ষা এটাই ছিল, যেহেতু আমার দাদু খুব বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, নাম হয়তো শুনে থাকবেন, হরিদাস পাল। আমি হরিদাস পালের নাতি রাজীব পাল। ঠিক আছে। আমার বাবা একজন খুব বড় শিল্প উদ্যোগী ছিলেন। উনি প্রথম হার্বাল সুইটস তৈরি করেছিলেন, মানে ভেষজ মিষ্টি। তো তার নাতি, তার ছেলে আমি, এর জন্য আমার উপরে না খুব চাপ ছিল। তো চিরকালই আমায় বলে এসেছে যে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি, দাদু বাবার পয়সা ধ্বংস করব, জীবনে কিছু করতে পারবো না। তো জীবনে যতটুকু করতে পেরেছি বা পারছি সেটা কিন্তু ওটার জন্যই, ওটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট, যে সবসময় আমি নেগেটিভ শুনে এসেছি। আজকের এই আলোচনা পর্বে তিনজন গেস্টকেই অসংখ্য ধন্যবাদ। আপনাদের তিনজনকেই বাংলার শিল্পের গৌরব হিসেবে হতে চলেছে এবং সেই অনুষ্ঠানে কিন্তু আমরা আজকে তুলে ধরলাম রিপাবলিক বাংলাতে। আজকের মতন এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন এবং অবশ্যই পজিটিভ থাকবেন। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।